হ্যাঁ, চ্যালেঞ্জ দিবি না সালা। তো তোমার বিপদের দিকে ঠেলে দাও। তুমি তো এর অফ হয়ে গেলে এভাবে কথা বলবে না। না না, স্কুলিংও দেখা যাচ্ছে। সানগ্লাসটা পরে থাকবো তাহলে কি আমার দেখতে ভালো লাগছে? যে আপনি মানুষকে বিচার করুন ধর্ম দিয়ে, যে না বাবা 150 টাকার ইন্টারভিউ নেওয়া যাবে না। বাজারি কমিউনিস্টের যে স্লোগান তুলে দিলে এখন বর্ধমানটা যাতে না ধরতে প্যান্ডেলের জন্য হ্যাঁ, গাড়ি ফাড়ি নেই ভাই আমার। পরে মনে হচ্ছে একটা নতুন পার্টি লঞ্চ করছে। সৌম্য থট আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সৌম্য আমার জেলার ছেলে, ফলে আমার একটা জেলা ভ্রাতৃত্ব ওর প্রতি রয়েছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। নমস্কার, আমি সৌম্য। তো আজকে আমাদের সাথে যিনি রয়েছেন, এক সময় যখন তার মনে হয় ইন্টারভিউ কেউ নেয়নি, আমি ইন্টারভিউ নিয়েছিলাম। তো এখন অনুজয়দাকে পাওয়া খুব ডিফিকাল্ট, যদিও অনুজয়দাকে পেয়েছি। তো সত্যি তো তোমার কেরিয়ারে একটা বিরাট বড় একটা উত্থান চোখের সামনে দেখতে পেলাম। মানে এটা কিভাবে হলো বলবো না, মানে এই বিশ্বাসটা ছিল নিজের কাজের প্রতি যে একদিন না একদিন হবে। না, এই বিশ্বাস ছাড়া তো কাজ করা খুব মুশকিল। ফলে সেইটা মানে সেই বিশ্বাস বস ভালো করে সেই বিশ্বাসটা রেখেই তো সব মানুষই কাজ শুরু করেন। যখন কোনো ব্যাটসম্যান ব্যাট করতে নামেন, সেই বিশ্বাসেই তিনি নামেন যে তিনি ম্যাচটা জিতিয়ে আসবেন। ফলে সবারই সেই আশা থাকে। ফলে আমারও সেই আশা ছিল যে মানে দেখো, সফলতার কাকে সফল বলে সেটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আলোচনা। যে বেশি জনপ্রিয় সে সফল, তাই মানে পাবলিক পার্সপেক্টিভ বলছি না, আমি নিজে কি করতে চাই, কখন গিয়ে আমার মনে হবে যে আমি সফল, সেটা তো আমার কাছে সফলতা। তোমার কি মনে হচ্ছে এই পজিশনে দাঁড়িয়ে? আজকে তো আমি দেখতে পাচ্ছি যে অনুজয় চট্টোপাধ্যায়ের একটা দর্শক তৈরি হয়েছে। মানে অনুজয় চট্টোপাধ্যায় তার কণ্ঠস্বর শোনার একটা অনুরাগী রয়েছে, যেটা হয়তো আজ থেকে 3 বছর আগে সেটা তৈরি হয়নি না। তো এইটা তো হয়েছে। এই দিক দিয়ে তো দেখতে গেলে এবার তুমি যে সফলতার সংজ্ঞাটা টানছো, সেখানে তো তাহলে কাউকে বলাই যাবে না। না না, কেন কাউকে বলা যাবে না? আমি মনেই করতে পারি যে আমি শুধু এইটাই চেয়েছিলাম। হ্যাঁ, তো তোমার চাওয়াটা কী ছিল? আমার চাওয়াটা ছিল না। আমার চাওয়া জনপ্রিয়তা একটা চাওয়া ছিল, এটা নিয়ে কোনো ইয়ে নেই। কিন্তু সেই জনপ্রিয়তাটা কতটা জনপ্রিয় সেটা আমি বুঝেছি। ওটা পথ চলতে চলতে জনপ্রিয়তাটা আমার হাতে নেই, ওটা বাই প্রোডাক্ট। আমার যেটা করতে হবে যে অভিনয়টা যেন আরও সূক্ষ্ম হয়, আরও ট্রুথফুল হয়, সেটাই আমার চাওয়া। আমার একমাত্র চাওয়া এখনও হচ্ছে সেইটাই। বাকি যেটা তুমি বলছো যে দর্শক তৈরি বা সেটা খুবই আনন্দের ঘটনা। যদি একজন মানুষও শুনে থাকেন যে তিনি চেয়ে থাকেন যে আমার কাজ, আমি হয়তো অমুক অডিও স্টোরিতে কণ্ঠ দিয়েছি, তিনি শুনবেন, বা অমুক সিরিজে বা অমুক ছবিতে আমি পাঠ করেছি, বা অমুক থিয়েটারে আমি পাঠ করেছি, তিনি আমার জন্য দেখতে আসবেন, তার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমি নতজানু তার প্রতি। আমি যখন বাড়ি থেকে এসেছিলাম এটাও আমি ভাবিনি যে একজন দেখবেন, মানে ভাবিনি, মানে আশা ছিল, চাওয়া ছিল, কিন্তু যে ওইটা ঘটলে ওটা বোঝা যায়। হ্যাঁ, তো সেইটা একটা আনন্দ হয়। তখন তোমাকে বিপুল জনপ্রিয়তা বোধহয় লজ্জা সিরিজটা দিয়েছে। কি জানি বাবা, বিপুল জনপ্রিয়তা কাকে বলে আমি জানি না, কিন্তু মানুষজন আমার পাঠ দেখেছেন, চিনেছেন, লজ্জা একটা তার বিরাট ইম্পর্টেন্ট। সেইটা কি কোথাও মানে একটা অন্যভাবে, মানে যেহেতু ক্যারেক্টারটা প্রচণ্ড খিস্তি দিচ্ছে, স্ল্যাং দিচ্ছে, তোমার পক্ষেও তো ওই ক্যারেক্টারটা করাটা তো খুব ডিফিকাল্ট ছিল, কারণ তুমি নম্র ভদ্র একটা, মানে এটা আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে। তো সেই জায়গা থেকে ওরকম একটা ক্যারেক্টার করা, সেটাও তো খুব ডিফিকাল্ট ছিল। মানে এইটা যেটা আমার, যেটা তুমি বলছো যে গালাগাল দিচ্ছে, সেটা যেন স্বাভাবিকভাবে মনে হয়। মানে একটা লোক গাল পাড়ছে, আমরা যে মানে যারা দেখেছেন লজ্জা 1 তারা জানবেন যে মানে তার একটু বদরাগী, খিটখিটে, ফলে সে তার কাছে না সেটা স্বাভাবিক ওই গালাগাল দেওয়া। খিস্তিটা ওই 22শে শ্রাবণে বোমবাদার মতো যেন ব্যাপারটা হয়, মানে এবং কারুর মতো হয়। মানে স্যার যে পাঠটা করেছিলেন 22শে শ্রাবণ, ওটা একটা মানে একটা কী বলবো, এবং মানে ওইটার রেফারেন্স পয়েন্ট। তুমি কি ওটা মাথায় ছিল? না 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 না, ওটা ওই সেইটা একটা আলাদা চরিত্র, তার মন আলাদা, এই চরিত্রটার মন আলাদা। ফলে আমি ওইটা আমার কোনো মানে ওইটা আমি মাথায় রেখে পাঠই করিনি। শুধু আমি একটাই চেয়েছিলাম যে না, আমার গালাগালটা যেন আমার এই লোকটা স্বাভাবিকভাবে গালাগাল দিচ্ছে, গাল পাড়ছে, এটা যেন মনে হয়। আর এইখানে তো তোমাকে অ্যাকচুয়ালি একটা মজার ক্যারেক্টার, ভাঁড় যেন না হয়, কমিক রিলিফ যেন না হয়। কেন এটা কেন চাইবো আমি একটা চরিত্র ভাঁড় হোক? একটা চরিত্র থেকে তোমার হাসি পেতে পারে, তাহলে সেই লোকটা তো লোককে হাসাচ্ছে না। তার তো ভাঁড়ামো তার পেশা নয়, তার পেশা একটা আছে। সে গোয়েন্দা দপ্তরে চাকরি করে, তার জীবন অন্য চাওয়া আছে। হয়তো স্করপিও গাড়ি কিনতে চায়, এটা তার কাছে সাফল্য। সে হয়তো গোয়ায় যেতে চায়, সেটা তার কাছে সাফল্য। সে হয়তো ফিনল্যান্ডের একটা পাহাড়ে গিয়ে বসতে চায়, সেটা তার কাছে সাফল্য। সে লোকটার ব্যবহার দেখে তোমার হাসি পেতে পারে, হাসবে, কিন্তু সে হাসাচ্ছে না। এটা আমার প্রধান চাওয়া ছিল, ভাঁড় যেন না। মানে তুমি কি অ্যাকচুয়ালি ভাঁড় ক্যারেক্টার করতে চাও না? মানে এটাও কি তোমার আছে? কোথাও যদি ভাঁড় দাগিয়ে দেওয়া হয়, সে ভাঁড় তাহলে ভাঁড় হবে। এটা ভাঁড়ের চরিত্র নয়, এটা চরিত্র যাকে দেখে তোমার হাসি পেতে পারে, এরকম একটা চরিত্র। আর দেখো, এখন তো প্রচুর আমরা দেখতে পাই যে ডিটেকটিভ সিরিজ বলো বা ডিটেকটিভ ছবি, তা আবার একটা ডিটেকটিভ, তো এটা কি মনে হচ্ছে? ভালো মনে হচ্ছে। অনেক ডিটেকটিভ হচ্ছে, ডিটেকটিভ, নতুন ধরনের ডিটেকটিভ, এবং মহিলা শোতে গা ভাসানো হয়ে গেল না? এটা
এটা যদিও জয়দীপ থেকে প্রশ্ন করবো, তাও তোমাকে জিজ্ঞেস করি, কারণ তুমিও তো এই প্রজেক্টটার পার্ট। আমি তো স্রোতে গা ভাসিয়েছি, আমার অভিনয়ের স্রোতে আমি গা ভাসিয়েছি। কেন ভেবেছে জয়দীপদা, জিজ্ঞেস করো জয়দীপদাকে। আমার কাছে পার্টটা নতুন, আমার কাছে এটা এরকম পার্ট আমি আগে আগে কখনো করিনি। রিসেন্টলি একটা কাজ দেখেছিলাম পুজোর সময়, টেক্কা, মানে ক্যারেক্টারটা খুব অন্যরকম ছিল, যে একটা পলিটিশিয়ানের রাইট হ্যান্ড বা টাইপ ওরকম একটা ক্যারেক্টার। তো পরানদার সাথে ছবি ছিল, পরানদাও মানে ওই ক্যারেক্টারটা অন্যরকম ছিল, ওই পলিটিশিয়ানের ক্যারেক্টারটা। তো যদিও পরবর্তীকালে অনেকে ওটা মিল পেয়েছিল, মানে সাম্প্রতিক সময়ের যে রাজনীতি, যে সমস্ত রাজনৈতিক চরিত্ররা রয়েছে। না, টেক্কায় তো আমি দেবদার সঙ্গে পাঠ করিনি, কিন্তু এমনি মানে নতুন একটি কাজ করছি, সেখানে একসাথে পাঠ করছি, ফলে সেটা চমৎকার মানে অভিজ্ঞতা। সেটা রুমটা সেটা একটা খুবই চমৎকার অভিজ্ঞতা। এবং আমার ছোটোবেলা থেকে আমি ক্লাস 11-এ চ্যালেঞ্জ দেখেছিলাম হলে। চ্যালেঞ্জ নিবি না? হ্যাঁ, চ্যালেঞ্জ দিবি না সালা। তো যাই হোক, সেইটা সেই মানুষটার সঙ্গে কাজ করা আমাদের সময়ের বিরাট নায়ক, স্টার যাকে বলে, কিন্তু সেইটা খুব চমৎকার, মানে সেইটা সহ অভিনেতা হিসেবে খুবই চমৎকার। রঘু ডাকাতকে একটা মানে মানুষের একটা বিরাট প্রত্যাশা রয়েছে ওই ছবিটাকে নিয়ে, একটা বিরাট, কারণ অনেক বছর ধরে ধ্রুবদা এটাকে নিয়ে পরিকল্পনা করেছিল। হ্যাঁ, আমি পাঠ করছি, মানে আমরা যারা এর সঙ্গে জড়িয়ে আছি তারা তো চাইবই যে এটা খুব বড় একটি কাজ হয়ে থাকুক। মানে বড় কাজ তো বটেই, এমনি বড় কাজ, মানে মানুষের মনে একটি স্থায়ী জায়গা করে নিন। এবং আমি বলছি যে তুমি বললে অনেকের প্রত্যাশা, ফলে আমার ধারণা অনেকে তাকিয়ে আছেন এই ছবিটার দিকে। তুমি কি এখন মানে আফটার এত জনপ্রিয় একটু সিরিয়াসভাবে, একটু সচেতনভাবে কথা বলছো? না, কেন, কি আমায় মানে অসচেতনতা দেখাতে হবে বলো? আমার বিপদের দিকে ঠেলে দাও। দেখতে পাচ্ছি যে তুমি খুব বেছে বেছে কথা বলছো, মানে যে শব্দ চয়নটা করছো তার প্রতি একটা আগেও বেশিই কথা বলতাম, মানুষ তো বেশি। তুমি যে শব্দ চয়ন করছো, তুমি তো এর অফ হয়ে গেলে এভাবে কথা বলবে না, ফলে সব মানুষই তাই। হ্যাঁ, তোমার এমনি এখন কি প্রত্যাশা, মানে এই থেকে জীবন থেকে বা গোটা সময়টা, এই যে চারপাশে যা কিছু হচ্ছে? খুব আশাব্যঞ্জক, কোথাও তো খুব একটা কিছু হচ্ছে না। হচ্ছে? তোমার কি মনে হয়? আমার তো মনে হচ্ছে না। তাহলে আমার হচ্ছে কেন? হচ্ছে না তো। কোথায় হচ্ছে? গোটা পৃথিবী জুড়ে হচ্ছে না, গোটা পৃথিবী জুড়েই হচ্ছে না। গোটা পৃথিবী জুড়েই ভীষণ একটা মলিন মানে রাজনৈতিক বন্ধার সময় আমরা দাঁড়িয়ে আছি, কোথাও কিচ্ছু হচ্ছে না। কিন্তু ঘটবে একদিন। কারণ না, স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে। শ্রীলঙ্কাতে দেখেছি আমরা। আচ্ছা, শ্রীলঙ্কা, আমরা বাংলাদেশ দেখছি আমরা, স্ফুলিঙ্গ আছে, ঘটবে। মানে তোমার একটা প্রত্যাশা রয়েছে? আমি প্রত্যাশা, তোমারও আছে নাহলে তুমি এত দূর আসো। তোমার বাড়ি কোন নগর? মনে রেখেছো, থ্যাংক ইউ। না, তুমি আমার একই এলাকার মানুষ, হুগলি জেলা। আচ্ছা, তুমি মানে এখন কি মানে আরেকটু গ্রাউন্ডেড থাকার, মানে হয় না যে মানুষের একটু জনপ্রিয়তা পেলে একটু আকাশ ছোঁয়া সমস্ত কিছু হয়ে যায়, তো তুমি কি এখনো তোমার মধ্যেই গ্রাউন্ডেড ব্যাপারটা রেখে দিয়েছো? তোমার কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে মানে সেম। তাহলে তাই, আমি খুব একটা জনপ্রিয়তা এইসব নিয়ে খুব একটা চিন্তিত নই, বা মানে আমি বিচলিতও নই এটা নিয়ে। সেটা কালের নিয়মে যা হওয়ার হবে, আমার কাজ পাঠ করা, সেইটা যেন আমি পাঠটা করতে পারি। আর আলাদা করে আমি এমন কিছু করিনি যে আমাকে একটা বিরাট হামভরা ভাব হয়ে যেতে হবে। সানগ্লাসটা পরে আমার ভালো লাগছে তাই আমি পরে বসে আছি, খুলে দেবো তাহলে একটু গ্রাউন্ডেড হবে। আমি কি সানগ্লাসটা পরে থাকবো তাহলে কি আমার দেখতে ভালো লাগছে বেশি? হ্যাঁ, মেয়েরা ক্রাশ করবে না, মেয়েরা ক্রাশ, হ্যাঁ ঠিক আছে, করে নিতে। হ্যাঁ, কি মেয়েরা ক্রাশ হতে দরকার নাকি? মানে না, সব দরকার। ফলোয়ার্স তো দরকার নেই। ফলোয়ার্স একটা ভাঁওতা বাজে জিনিস। ফলোয়ার্স কেন? কি ওটা? সংখ্যা দিয়ে মানুষকে বিচার করা। আমার কোন একটি ছবির প্রিমিয়ারে, হুব্বা ছবির প্রিমিয়ারে, আমার মনে হচ্ছে একটি ইয়াং ছেলে আমার এসে বলেছিল যে দাদা, আমি তোমার সাথে কথা বলতে চাই, ইন্টারভিউ নিতে চাই, আমার ফলোয়ার্স অমুক। আমি খুবই অবাক হয়ে গেছিলাম যে মানুষ এখন সংখ্যা দিয়ে বিচার করে। ধরা যাক তুমি একটি বদলোক, কিন্তু তোমার ফেসবুকে ফলোয়ার্স 1 মিলিয়ন, তাহলে কি তোমার পেছন ইন্টারভিউ মোটেই ছুটবো না। কিন্তু 100টা ফলোয়ারের আছে তার, কিন্তু ভালো লোক, ভালো প্রশ্ন করে, জীবন নিয়ে তার জানতে চাওয়া আছে, আমি তার কাছে যাব। ফলে এইসব এই ফলোয়ার্সের খেলায় আমি নেই। বাট গোটা সময়টা তো এইদিকেই চলছে, মানে ধরো আজকে তো গোটা সময় তো বলছে যে আপনি মানুষকে বিচার করুন ধর্ম দিয়ে, গোটা সময়টা বলছে আপনি মানুষকে বিচার করুন বৃত্ত দিয়ে। তাতে কি করবো? তুমি সেটা করবে? তুমি দেখবে আমাকে মানিব্যাগে কত টাকা আছে, না বাবা 150 টাকার ইন্টারভিউ নেওয়া যাবে না, ওখানে 2500 টাকা, তুমি এরকমভাবে মানুষকে বিচার করবে না তো। ফলে গোটা সময় অনেক কিছুই বলবে, সেগুলো করা যাবে না, তার উল্টো দিকেই দাঁড়াতে হবে। বাট সেটা তো মানে তুমি যেটা বলছো যে স্রোতের বিপরীতে তোমাকে কোথাও কোনো স্রোতের অত কিছু আমি বলছি না, আমি বলছি ফলোয়ার্স ঘটনাটা আমার পছন্দ হয় না। ফলোয়ার্স দিয়ে মানুষকে বিচার করার ঘটনাটা আমার পছন্দ। কিন্তু এই মুহূর্তে কাস্টিং তো দাদা ওইভাবেই হচ্ছে। আমার কোনো ফলোয়ার্স নেই, কিন্তু পাঠ পাই। ফলোয়ার্স ছাড়াও কাজ পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে অনুজয়দার সাক্ষাৎ করবে।
আমি জানি না ভাই এই সব ফলোয়ার্স নিয়ে আমি চিন্তিত। অনেকেও এরকম বলেছে ফলোয়ার্স দেখে কাস্টিং হয়, তখন আমি চিন্তিত ছিলাম না, এখনও আমি চিন্তিত নই, কারণ আমি জানতাম ওটা একটা বাজে কথা, ওটা কমপ্লিটলি যদি কেউ করেও থাকেন কিন্তু পাঠ করতে না পারলে পরের বার থেকে আর নেবে না। যার ফলোয়ার্স নেই কিন্তু পাঠ করতে পারে তাকেই নেওয়া হবে। আরেকটা জিনিস দাদা, এখানে তো যেহেতু তুমি একটু কমেডি চরিত্র করছো, কমেডি তো খুব মানে টাফ হিসেবে ধরা হয়। আমি এইটা খুব একটা মানে মাথার মধ্যে ঠাঁই দিইনি যে কঠিন বিষয় বা আমি চেয়েছিলাম যে মানে চরিত্রটা যেন মানে রক্ত মাংসের দেখতে লাগে, তার যেন সংস্থাটা যেন মানুষ হিসেবে সে যেন রক্ত মাংসের জল জানতে হয়, সেটুকুই চাওয়া ছিল আমার। মানে একটা দারুণ গলা রয়েছে, গলার যে ভয়েস যেটাকে বলি, তো এইটা তুমি কি অনুশীলন করেছিলে মানে একটা সময় নাকি না? মানে যাতে মনে একটা গলা হয়, একটা গাম্ভীর্য, আলাদা কিছু মানে থিয়েটার করতে গিয়ে একটা ভয়েস ট্রেনিং তো এমনি সবাই যারা থিয়েটার করেন বা ইয়ে করেন চর্চা করেন তাদের এমনি আছে আলাদা করে। আমি খুব আলাদা করে কণ্ঠ নিয়ে আমি খুব একটা কিছু করি, আলাদা করে কিছু করি হচ্ছে যারা অভিনয় করতে চান বা এটা আমি যে যেন স্বপ্নটা থাকে আর মানে এইটা শুধু একটা কথা আমি বলতে চাইছি, যেন স্বপ্নটা থাকে, বিশ্বাসটা থাকে নিজের ওপর, এবং হচ্ছে যে খেলাটা জনপ্রিয় হওয়ার খেলা নয়, এইটুকু মাথায় রাখলেই বোধহয় হবে। আইপিএল কিন্তু জনপ্রিয়, এটা কী হলো? টেস্ট খেলা কেউ দেখে না, তার জন্য কী হবে? মানে আমি বলতে চাইছি জনপ্রিয়তার দিকে এই সময় সবাই তুমি দেখবে আইপিএল, আমি দেখবো টেস্ট, কি গলার ডিম হবে, কিছু যায় আসে না তাতে। তোমার এখনো অবধি আমি বলতে চাইছি যে সেদিনকেই আমি দেখছিলাম, কার কথা আমি ভাবলাম, রিয়ান পরাগ, ওকে তো পা ছুটলো বিরাট, কিন্তু রিয়ান পরাগ আমার কাছে তখনই বড় প্লেয়ার হবে যখন সে মানে ওই যে 19 বলে 52 রানও করতে পারে, আবার টেস্টে একটা গোটা দিন দাঁড়িয়ে থাকতে পারে, সে আমার কাছে বড় প্লেয়ার। সে বিরাট কোহলি বড় প্লেয়ার, রোহিত শর্মা বড় প্লেয়ার। তুমি ওটা চমকে গেছো যে রিয়ান পরাগকেও পা ছুটছে লোক? না না, সে চোখে ভালোবাসতেই পারে, তাতে আমার কিছু যায় গেল এলো না। গুয়াহাটিতে খেলা হচ্ছে, রিয়ান পরাগ বড় স্টার, সে 5 হবে, তাতে কি এলো গেল। তোমার কথাগুলো আমি যদি সামারি করা যায়, আমি দেখলাম যে কোথাও অনির্বাণ ভট্টাচার্যের সাথে তোমার একটা মিল রয়েছে। মানে অনির্বাণ ভট্টাচার্য এই সময়টা নিয়ে অত্যন্ত মানে ক্লান্ত এবং অত্যন্ত হতাশাময়। অনির্বাণদা রাজনীতি সচেতন মানুষ এবং অনির্বাণদার সঙ্গে আমার রাজনৈতিক বোধে কোথাও মিল আছে, মানে আমিও কথা বলে বুঝেছি, তো ফলে সেই জায়গা থেকে হয়তো কিছু মিল থাকতে পারে ভাবনায়। বাট তোমাকে তো এই সময়টা তো একটা ফাইট করতে হচ্ছে, যেহেতু তোমার ভাবনা চিন্তাগুলো অন্য এবং এই সময় যা কিছু হচ্ছে সেগুলো আবার অন্যরকম, তো একটা তো কোথাও ফাইট চলছে। সবাই ফাইট করছে বাবা, সবাই সবার মতো করে ফাইট করছে, এবং রাজনৈতিকভাবে যদি তোমার ধারণা কোট প্রান্তিক হয় তো ফলে ফাইট করবে, তো কি তো করতে তো হবে, তোমার ভাবনার প্রতিষ্ঠার জন্য তোমাদের লড়াই করতে হবে। লড়াই চাই, লড়াই করেই বাঁচতে চাই। তোমার গোটা জীবনটাই এমনি লড়াই। তুমি যে একটা মানে বাজারি কমিউনিস্টের যে স্লোগান তুলে দিলে এখন, সেটা হচ্ছে তার বাইরেই আমি বলছি যে এমনি তো লড়াই আছে, সবার জীবনে লড়াই। তুমি কিসে করে এসছো? ট্রেনে? ব্যান্ডেল লোকাল? বর্ধমানটা যাতে না ধরতে ব্যান্ডেলের জন্য বর্ধমানটা বড্ড ভিড়। হ্যাঁ, আর কি বলবো আমি, না আমাকে তো এখনো ট্রেন ধরতে হয়। যাই হোক, আমিও ট্রেন ধরি। ট্রেন ধরবে না? ধরবো না কেন? লোকে চিনতে পারা বা এই বিষয় কবে চিনলে আমায়? কয়েকজন যদি কেউ চিনবেন, আমি বাড়ি যাবো না তাহলে? না গাড়ি ফাড়ি করে গাড়ি ফাড়ি নেই ভাই, আমার গাড়ি নেই। তুমি বলেছিলে তখন যে অডি ফডির একটা নিয়ে একটা কিছু, আরে টাকা না থাকলে এগুলো বলতে হয়। যাই হোক, অনেক কথা হলো তোমার সাথে, তো ক্যারেক্টারটা নিয়ে যাবো, তারপরে মনে হচ্ছে আমরা নতুন পার্টি লঞ্চ করছি, জীবন নিয়ে যা ভালো কথা বললাম না। সিরিজটা আপনারা দেখবেন, ডিটেকটিভ চারুলতা, নতুন গোয়েন্দা, শহরে নতুন গোয়েন্দা, ফলে আমার বিশ্বাস আপনাদের ভালো লাগবে, আপনারা অবশ্যই দেখবেন। ক্লিকে আসছে নতুন কাজ, আমাদের নতুন কাজ ডিটেকটিভ চারুলতা, অনেকদিন পর আড্ডা হলো। সৌম্য স্থট আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সৌম্য আমার জেলার ছেলে, ফলে আমার একটা জেলা ভ্রাতৃত্ব ওর প্রতি রয়েছে, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং হুগলি জেলার মানুষ বৈদ্যবাটি থেকে কোন্নগর, এই 4টে স্টেশনের মধ্যে যারা আছেন বেশি করে সাবস্ক্রাইব করবেন।